হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি গ্রামার। আজ আমি তোমাদের সামনে তিনটে শব্দ অ্যাক্রস, অ্যালং এবং ক্রস, এই তিনটে শব্দ নিয়ে ছাত্রদের ভেতরে যে কনফিউশন হয়, আমাদের ভেতরে যে কনফিউশন হয় কখন কোন ক্ষেত্রে এই তিনটে শব্দ ব্যবহার করব, সেই কনফিউশনটা দূরীভূত করে দেব। তো চলো প্রথমে আমরা অ্যাক্রসের ব্যবহারগুলো জেনে নিই। তো অ্যাক্রসের ব্যবহারগুলো জানতে হলে আমাকে এখানে একটা উদাহরণ আনতে হবে। তো ধরে নেওয়া যাক এটা একটা রাস্তা। তো রাস্তার যখন আমরা মেজারমেন্ট করব তখন আমরা দুটো দিক মাপবো। একটা হচ্ছে রাস্তার দৈর্ঘ্য, আর একটা হচ্ছে রাস্তার প্রস্থ। দৈর্ঘ্য বা লেন্থ, প্রস্থ বা উইডথ। তো এবার দেখো অ্যাক্রসের ব্যবহার কি কি ক্ষেত্রে হবে। ধরো আমি রাস্তাটা আড়াআড়িভাবে অতিক্রম করছি, আড়াআড়িভাবে আমি রাস্তাটা হেঁটে যাচ্ছি, সেক্ষেত্রে আমি অ্যাক্রস ব্যবহার করব। আই এম ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিট, হি ইজ ওয়াকিং অ্যাক্রস দ্য স্ট্রিট। রাস্তার প্রস্থ বরাবর আমি হেঁটে যাচ্ছি, সেক্ষেত্রে আমি অ্যাক্রস ব্যবহার করব। ধরে নাও রাস্তার এপারে আমি দাঁড়িয়ে আছি, রাস্তার ওপারে একটা বাড়ি আছে, বিপরীত দিকে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার বিপরীত দিকে একটা বাড়ি আছে, বা অপর দিকে একটা বাড়ি আছে, সেক্ষেত্রেই বলতে পারি দেয়ার ইজ এ হাউস অ্যাক্রস দ্য স্ট্রিট। আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার উল্টো দিকে একটা বাড়ি আছে। অপর দিক বা বিপরীত দিক বোঝাতে, কোনো রাস্তা বা নদীর বিপরীত দিক বোঝাতে আমরা বলতে পারি অ্যাক্রস। দেয়ার ইজ এ হাউস অ্যাক্রস দ্য স্ট্রিট, দেয়ার ইজ এ গার্ডেন অ্যাক্রস দ্য রিভার, দেয়ার ইজ এ কলেজ অ্যাক্রস দ্য ফিল্ড। বিপরীত দিকে কোনো কিছুর অবস্থান বোঝাতে আমরা অ্যাক্রস ব্যবহার করব। তৃতীয় কোন ক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার করব আমরা, সেটা হচ্ছে মনে করো রাস্তার উপরে একটা ব্রিজ আছে, পায়ে চলা ব্রিজ, যেগুলোকে ফুট ব্রিজ বলে, বা নদীর উপরে কোনো সেতু বা ব্রিজ আছে যার উপর দিয়ে লোকজন যায়, গাড়ি ঘোড়া যায়, এমনকি ট্রেনও যায়, তেমন ক্ষেত্রেও আমরা অ্যাক্রস ব্যবহার করব। দেয়ার ইজ এ ব্রিজ অ্যাক্রস দ্য রিভার, দেয়ার ইজ এ ফুট ব্রিজ অ্যাক্রস দ্য স্ট্রিট। এক্ষেত্রে আমরা অ্যাক্রসের জায়গায় ওভার শব্দটাও ব্যবহার করতে পারি, তাতে কোনো ভুল হবে না। দেয়ার ইজ এ ফুট ব্রিজ ওভার দ্য স্ট্রিট, দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য রিভার। অ্যাক্রস অথবা ওভার, দুটো শব্দের যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। চতুর্থ কোন ক্ষেত্রে ব্যবহার করা যায়? চতুর্থ হচ্ছে মনে করো একই ধরনের জিনিস কোনো জায়গায় বহু পরিমাণে রয়েছে, সেক্ষেত্রেও আমরা অ্যাক্রস শব্দটা ব্যবহার করতে পারি। শহরে প্রচুর এটিএম রয়েছে যেখান থেকে আমরা টাকা তুলি, শহরে প্রচুর ব্যাংক রয়েছে, ভারতবর্ষে প্রচুর শপিং মল রয়েছে। এই ধরনের ক্ষেত্রে মানে একই ধরনের জিনিস বহু পরিমাণে কোনো জায়গায় থাকা বোঝাতে অ্যাক্রস শব্দটা ব্যবহার করা হয়। দেয়ার আর মেনি এটিএমস অ্যাক্রস দ্য টাউন, শহরে প্রচুর এটিএম মেশিন আছে বিভিন্ন জায়গায়। দেয়ার আর মেনি ইঞ্জিনিয়ারিং কলেজেস অ্যাক্রস ইন্ডিয়া, ভারতবর্ষে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। দেয়ার আর মেনি শপিং মলস অ্যাক্রস দ্য সিটি, শহর জুড়ে প্রচুর শপিং মল রয়েছে। একই ধরনের জিনিস কোনো জায়গায় বহু পরিমাণে থাকা বোঝাতেও অ্যাক্রস ব্যবহার করা হয়। তো এই চারটে ব্যবহার মাথায় রাখো, কোনো অসুবিধা হবে না। এইবার আমরা অ্যালং কোন কোন ক্ষেত্রে বসে সেটা দেখে নিই। আমি আগেই বলেছি যে আমরা যখন কোনো রাস্তা বা নদীর মেজারমেন্ট নেই, সেক্ষেত্রে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটাই নেই। এইবার এই রাস্তা বা নদীর দৈর্ঘ্য বরাবর যখন আমাদের মুভমেন্ট বোঝাবে, সেক্ষেত্রে আমরা অ্যালং শব্দটা ব্যবহার করব। মনে করো রাস্তা দিয়ে আমি হেঁটে যাচ্ছি এইভাবে, সেক্ষেত্রে আমি বলবো আই এম ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, বরাবর, ধরে ইত্যাদি বোঝাতে অ্যালং শব্দটা ব্যবহার করা হবে। আই এম সুইমিং অ্যালং দ্য রিভার, আমি নদী বরাবর সাঁতরে যাচ্ছি, মানে নদীটা যেরকম লম্বা যেভাবে বয়ে গেছে সেই বরাবর আমি সাঁতরে যাচ্ছি। আই এম ওয়াকিং অ্যালং দ্য স্ট্রিট, আই এম সুইমিং অ্যালং দ্য রিভার। দৈর্ঘ্য বরাবর মুভমেন্ট বোঝাতে আমরা অ্যালং শব্দটা ব্যবহার করব, তখন কিন্তু অ্যাক্রস ব্যবহার হবে না। দ্বিতীয় কোন ক্ষেত্রে অ্যালং এর ব্যবহার হবে? কোনো কিছু ধরে
সারিবদ্ধভাবে অবস্থান বোঝাতে অ্যালং শব্দটা ব্যবহার করা হয়। দ্য চেয়ার্স আর লাইনড আপ, দ্য চেয়ার্স আর লাইনড আপ অ্যালং দ্য ওয়াল। দেওয়াল বরাবর চেয়ারগুলোকে সারিবদ্ধভাবে রাখা আছে। দ্য চেয়ার্স আর লাইনড আপ অ্যালং দ্য ওয়াল। দেওয়াল বরাবর চেয়ারগুলো বা কেদারাগুলো সারিবদ্ধভাবে রাখা আছে। এইবার আসছে অ্যালং উইথ, সাথে সাথে, একই সাথে বোঝাতে অ্যালং উইথ ব্যবহার করা হয়। আই এম ওয়াকিং অ্যালং উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে সাথে হাঁটছি, একদম পাশাপাশি, বলা যেতে পারে হাত ধরাধরি করে হাঁটছি। যদি ভাই হাঁটতো কিছুটা দূরে, আমি একটু পেছনে আছি, বা আমি আগে আছি ভাই একটু পেছনে আছে, সেক্ষেত্রে কিন্তু অ্যালং উইথ হবে না, সেক্ষেত্রে শুধু উইথ হবে। ভাইয়ের সাথে হাঁটছি, কিন্তু আমি যখন ভাইয়ের পাশাপাশি একই সাথে, এমনকি বলা যেতে পারে হাত ধরাধরি করে হাঁটছি, তখন আমরা ব্যবহার করব অ্যালং উইথ। আই এম ওয়াকিং অ্যালং উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে সাথে হাঁটছি। আমাকে চায়ের সাথে বিস্কুট দিও, গিভ মি সাম বিস্কিটস অ্যালং উইথ টি, আমাকে চায়ের সাথে বিস্কিট দিও। একেবারে চায়ের সাথে সাথে, আলাদাভাবে না, আগে বিস্কুট আনলো তারপরে চা আনলো, না, চায়ের সাথেই আমাকে বিস্কুট দাও, একই সাথে। তো সেটা নন লিভিং বা লিভিং নাউন বা প্রোনাউন হতে পারে, কিন্তু একই সাথে থাকা, একই সাথে কিছু পাওয়া বোঝাবে, সেক্ষেত্রে আমরা অ্যালং উইথ শব্দটা ব্যবহার করব। এরপর আসছে অ্যালং সাইড। অ্যালং সাইড মানে পাশে অথবা কিনারায়। দেয়ার আর মেনি ট্রিজ অ্যালং সাইড দ্য রিভার। দেয়ার আর মেনি ট্রিজ অ্যালং সাইড দ্য রিভার, নদীর পাশে বা নদীর কিনারা দিয়ে প্রচুর গাছ আছে, নদীর পাশ দিয়ে প্রচুর গাছ আছে, অ্যালং সাইড। ডু নট পার্ক ইউর বাইক অ্যালং সাইড দ্য স্ট্রিট, রাস্তার পাশে তোমার বাইকটা বা মোটর সাইকেলটা দাঁড় করিয়ে রেখো না। ডু নট পার্ক ইউর বাইক অ্যালং সাইড দ্য স্ট্রিট, এই যদি স্ট্রিট হয় এইখানে তুমি বাইকটা রেখো না। ডু নট পার্ক ইউর বাইক অ্যালং সাইড দ্য স্ট্রিট। এবার আসছে অল অ্যালং। অল অ্যালং আমরা কখন বোঝাবো? শুরুর থেকে সর্বক্ষণ ধরে, সব জায়গা জুড়ে, এরকম যখন আমরা কিছু বোঝাবো তখন আমরা ব্যবহার করব অল অ্যালং। I have been telling you all along that he would not come. আমি তোমাকে শুরুর থেকেই বলে আসছি যে সে আসবে না। There are lights all along the street. রাস্তা জুড়ে আলো রয়েছে, রাস্তা জুড়ে আলো রয়েছে। There are lights all along the street. সমস্ত জায়গাটা জুড়ে, সমস্ত রাস্তা জুড়ে আলো রয়েছে। There are lights all along the street. তাহলে অ্যালং এবং অ্যাক্রস এর পার্থক্যটা আমরা বুঝে গেলাম। এইবার আসো ক্রস কখন কখন আমরা ব্যবহার করব সেটা জেনে নেই। ক্রস শব্দটাকে কিন্তু চারটে পার্ট অফ স্পিচ দিয়ে ব্যবহার করা যায়: নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। তো চলো নাউন হিসেবে আমরা ক্রসকে ব্যবহার করি। গলায় একটা ক্রস পরো, সমস্ত অশুভ শক্তির হাত থেকে বাঁচতে। এই ক্ষেত্রে ক্রস হচ্ছে ক্রস চিহ্ন, যীশু খ্রিস্টের যে ক্রস চিহ্ন সেই ক্রস চিহ্ন। ওয়ার এ ক্রস টু প্রোটেক্ট ইউর সেলফ ফ্রম অল ইভিলস, সমস্ত অশুভ শক্তির হাত থেকে নিজেকে বাঁচাতে একটা ক্রস পরিধান করো। পুট এ ক্রস নেক্সট টু দ্য নেম অফ দ্য পারসন ইউ আর সিলেক্টিং, তুমি যে ব্যক্তিকে নির্বাচিত করছো তার নামের পাশে একটা ক্রস চিহ্ন দাও। পুট এ ক্রস নেক্সট টু দ্য নেম অফ দ্য পারসন ইউ আর সিলেক্টিং, যে লোকটিকে তুমি নির্বাচিত করছো বা যে ব্যক্তিকে তুমি নির্বাচিত করছো তার নামের পাশে ক্রস চিহ্ন দাও। এই ক্ষেত্রেও ক্রস চিহ্ন নাউন হিসাবে ব্যবহার করা হচ্ছে। পুট আ ক্রস। দুটো ভিন্ন জাতির সংমিশ্রণে তৈরি কোনো বস্তু বা কোনো প্রাণী। খচ্চর, মিউল হচ্ছে গাধা এবং ঘোড়ার সংমিশ্রণে তৈরি। দ্য মিউল অথবা মিউল ইজ এ ক্রস বিটুইন এ হর্স অ্যান্ড আ ডাঙ্কি, একটা ঘোড়া এবং গাধার সংমিশ্রণে তৈরি বা সংকট মিশ্রণে তৈরি প্রাণী হচ্ছে খচ্চর। মিউল ইজ এ ক্রস বিটুইন আ হর্স অ্যান্ড আ ডাঙ্কি। মিশ্রণ, ক্রস, এটাও নাম। এইবার অবশ্য ক্রসকে আমরা ভার্ব হিসাবে ব্যবহার করি। যখন
আলো বা সিগন্যাল সবুজ হয়ে যাবে, সংকেত যখন সবুজ হবে তখন রাস্তা পার হও। রাস্তা পার হওয়ার সংকেত আসে না, লাল থাকলে রাস্তা পার হওয়া যাবে না, সবুজ হলে আমরা রাস্তা পার হতে পারি। তাহলে আমরা বলবো কি, ক্রস দ্য স্ট্রিট হোয়েন দ্য সিগন্যাল ইজ গ্রিন। যখন আলো সবুজ হবে তখনই রাস্তা পার হও, তাহলে আর দুর্ঘটনা ঘটার ভয় নেই। ডু নট ক্রস দ্য রেলওয়ে ট্র্যাক হোয়েন দ্য সিগন্যাল ইজ রেড। রেল লাইন পার হয়েও না যখন সিগন্যাল বা আলো লাল থাকবে। লাল মানে কি, বিপদ সংকেত, ট্রেন আসতে পারে যে কোনো সময়, সেই সময় রেল লাইন পার হয়েও না। ডু নট ক্রস দ্য রেলওয়ে ট্র্যাক হোয়েন দ্য সিগন্যাল ইজ রেড। ওষুধ আনতে আমাকে রাস্তা পার হতে হবে, কারণ ওষুধের দোকান রাস্তার ওই পারে। আই নিড টু ক্রস দ্য স্ট্রিট টু গেট দ্য মেডিসিন। ওষুধ আনতে আমাকে রাস্তা পার হতে হবে। এই যে তিনটে সেন্টেন্স বললাম, এখানে ক্রস শব্দটা ভার্ব হিসাবে ব্যবহার হলো। বিরক্ত, রাগান্বিত এমন বোঝাতেও ক্রস ব্যবহার করা হয়। বিরক্ত অথবা রাগান্বিত, এক্ষেত্রে ক্রসটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। দেরি করে আসার জন্য সে আমার প্রতি রাগান্বিত। হি ইজ ক্রস উইথ মি ফর বিইং লেট। দেরি করার জন্য সে আমার উপরে রাগান্বিত। হি ইজ ক্রস উইথ মি ফর বিইং লেট। এখানে ক্রস শব্দটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হচ্ছে। ডোন্ট বি ক্রস উইথ মি, আমার প্রতি বিরক্ত হও না, ঠিক আছে। ডোন্ট বি ক্রস উইথ মি, এখানেও এই বিরক্ত, রাগান্বিত ইত্যাদি বোঝাচ্ছে। আই এম ক্রস উইথ হিম ফর লাইং, আমি তার প্রতি বিরক্ত, তার প্রতি রাগান্বিত, কারণ সে মিথ্যা বলেছে। তার মিথ্যা বলার জন্য আমি তার প্রতি রাগান্বিত বা বিরক্ত। আই এম ক্রস উইথ হিম ফর লাইং, মিথ্যা বলার জন্য আমি তার প্রতি রাগান্বিত। ডোন্ট বি ক্রস উইথ মি, আমার প্রতি রাগান্বিত হয়েও না, আমার প্রতি বিরক্ত হয়েও না। এই ক্ষেত্রে ক্রস শব্দটা বাক্যে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করা হচ্ছে। এইবার ক্রসের সাথে আমি যদি এলওয়াই যোগ করে দিই, ক্রসলি করে দিই, তাহলে কিন্তু তা হয়ে যাবে অ্যাডভার্ব। রাগান্বিত ভাবে, বিরক্তির সাথে। তাহলে এক্ষেত্রে ক্রসের সাথে এলওয়াই যোগ করলে তা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব। হু ডু ইউ থিঙ্ক ইউ আর, শি আস্কড ক্রসলি। তুমি নিজেকে কি মনে করো? হু ডু ইউ থিঙ্ক ইউ আর, তুমি নিজেকে কি মনে করো? সে রাগের সাথে জিজ্ঞাসা করলো, সে রেগে গিয়ে জিজ্ঞাসা করলো, সে ক্রোধের সাথে জিজ্ঞাসা করলো। শি আস্কড ক্রসলি হোয়াই ইউ আর অলওয়েজ লেট। দ্য টিচার আস্কড ক্রসলি, তুমি সবসময় দেরি করো কেন? শিক্ষক মশাই রেগে গিয়ে জিজ্ঞেস করলেন, হোয়াই আর ইউ অলওয়েজ লেট। দ্য টিচার আস্কড ক্রসলি, শিক্ষক মশাই রেগে গিয়ে জিজ্ঞাসা করলেন। ইউ আর সো আনবিয়ারেবল, হি সেইড ক্রসলি। ইউ আর সো আনবিয়ারেবল, হি সেইড ক্রসলি। তুমি একেবারেই অসহ্য, সে রেগে গিয়ে বলল বা সে বিরক্তির সাথে বলল। ক্রসের সাথে এলওয়াই যুক্ত হয়ে তা হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে আমরা জেনে গেলাম অ্যাক্রস, অ্যালং এবং ক্রস কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়। এবার তোমরা নিজেরা কিছু সেন্টেন্স তৈরি করো, বাংলায় লেখো, সেগুলো এই অ্যালং, অ্যাক্রস এবং ক্রস দিয়ে সেগুলো ইংরেজিতে লেখার চেষ্টা করো। যদি কোথাও আটকে যায়, আমার ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে জানাতে পারো। এছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস এবং ফেসবুক আইডি দেওয়া আছে, সেখানেও তোমরা আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। Thank you so much for your time and attention and have a nice day.